গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। তোমরা দশম শ্রেণী। তোমাদের আমি বেশ কিছুদিন ধরে একটা পাঠ্যসূচির অন্তর্গত চ্যাপ্টার আমরা আলোচনা করছিলাম। তো সেটাই এখনো আমরা কন্টিনিউ করছি। তোমাদের এই ক্লাস করতে ভালো লাগছে তো? আচ্ছা, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে। বা অনেক সময় দেখা গেল একটু টাইমের জন্য আমরা অনেক সময় তাড়াতাড়ি বলে দিই, সেখানেও যদি কারো সমস্যা হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? লাস্ট ক্লাস আমরা কি আলোচনা করেছিলাম? শহর, নগর, মহানগর সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে এখনো কি কারো কোনো অসুবিধা আছে? সবাই ভালোভাবে বাড়িতে গিয়ে এটা একবার দেখেছো টেক্সট বইটা? আচ্ছা, তোমাদেরকে যেটা বারবার আমি বলি সেটা হলো, আমরা তো আমাদের মতো করে তোমাদেরকে বলে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি ক্লাসের মধ্যে, এবং তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় তোমরাও বলো যে হ্যাঁ, আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তার মানে আমরা রিপ্লাইটা পাচ্ছি, তোমরা বুঝতে পেরেছো। এবার এইটাকে যদি তোমরা বাড়িতে টেক্সট বইটা একবার রিডিং বা টেক্সট বইটা যদি একবার ভালোভাবে চোখ না বোলাও, তাহলে এই যে আমাদের বলা জিনিসগুলো তখন কিন্তু আর তোমাদের মাথায় থাকবে না। তখন কোন স্যার কি বলেছিল, এই বিষয়টা এখানে কেন এরকম ভাবে আছে, স্যার সেটাকে ব্যাখ্যা করেছিল, এই ব্যাখ্যার অংশগুলো কিন্তু তখন যদি মনে না পড়ে, তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা তোমাদের কাছে মানে আর বোধগম্য থাকবে না। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলি যে তোমরা শুরুতেই আমরা বলার পরে, আলোচনা করার পরে বাড়িতে গিয়ে অন্তত একবার দুবার, বেশি হলে তো কোনো অসুবিধা নেই, একবার অবশ্যই দেখবে। তাতে বুঝতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? আজকের ক্লাসে শহর মহানগর সম্পর্কে তোমরা সবাই খুব ভালোভাবে উত্তর দিয়েছো। ঠিক আছে? আমরা এবার শহর মহানগরের পরে পাঠ্যসূচি অনুযায়ী যে অংশ আছে সেটা আমরা আলোচনা করব। ঠিক আছে? আজকে পাঠ্যসূচি অনুযায়ী আমাদের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানি। আচ্ছা, এখানে এই ছবিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু বলো তো, এগুলো কিসের ছবি? প্রথমে যে ছবিগুলো আছে একটু বলো। এয়ারপ্লেন। কি করা হয় এয়ারপ্লেনে? কোথায় চলে? আকাশপথে চলে। কি হয় এর সাহায্যে? একটা স্থান থেকে আরেকটা স্থানে সহজে যাওয়া যায়। আচ্ছা, ডিজেল কার যেগুলো, যে কোনো গাড়ি, বাস, ইলেকট্রিক কার, ট্রেন। আচ্ছা, এখানে যে কটা মাধ্যম দেখানো হলো বা যানবাহন দেখানো হলো, সবকটাই কি একই ধরনের? সবকটাই তো আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাচ্ছি। এদের মধ্যে পার্থক্য কি আছে বা আলাদা ধরনের বৈশিষ্ট্য কি আছে? হ্যাঁ বলো কেউ। প্লেন সম্পর্কে বলো, কি আলাদা ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারা যায়? আচ্ছা, খুব অল্প সময়ের মধ্যে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে পারি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো এখান থেকে আমার দিল্লি যেতে প্রায় ট্রেনে 18 থেকে 20 ঘন্টা সময় লাগতে পারে। যদি আমি আকাশপথে মানে বা এয়ার যাই, এরোপ্লেনের সাহায্যে যাই, সেটা ম্যাক্সিমাম আমার 2 ঘন্টা লাগতে পারে। ঠিক আছে? ডিজেল কার, এই যে গাড়ির কথা বলা হচ্ছে, এগুলো প্রাইভেট কারের কথা বলা হয়েছে। এখানে নির্দিষ্ট লোক সংখ্যা এখানে বসানো যায়। বাস প্রাইভেট, পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট ছাড়া এখানে অনেক মানুষ যাতায়াত করতে পারে। ইলেকট্রিক কার, এখন বর্তমানে এই পেট্রোল ডিজেল ছাড়া তোমার এই গাড়িগুলো খুব বেরিয়েছে, বাজারে নতুন এসছে। ঠিক আছে? যে বাজার এই তোমার পরিবেশ দূষিত না হয় সেই জন্য। ট্রেন, তাহলে গাড়ি আর ট্রেন কি একই?
ট্রেনের গতিবেগ অনেকটা বেশি, তাই তো? ট্রেনেও অল্প ভাড়া দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে যাতায়াত করতে পারি, এটাই তো? আচ্ছা, পাশের যে ছবিটা, এই ছবিটা এখানে কি আছে দেখো। সারা পৃথিবীব্যাপী ছবি দেখানো হয়েছে, মালপত্র বিভিন্ন যাওয়া আসার কথা দেখানো, ব্যাপার দেখানো হয়েছে, এরোপ্লেনের সাহায্যে মালপত্র যাচ্ছে, জাহাজের সাহায্যে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন পণ্য পরিবহন সড়ক পথের ওপর, এই যে কন্টেনার বা গাড়ি, এইগুলোও দেখানো হচ্ছে। তাহলে এর সাহায্যে আমরা কি বুঝতে পারছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে? আলোচ্য বিষয় হচ্ছে পরিবহন, তাই তো? তোমাদের দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী পঞ্চম অধ্যায়তে যেটা আমাদের আছে, অর্থনৈতিক পরিবেশের মধ্যে ভারতের পরিবহন এবং তার যোগাযোগ ব্যবস্থা। দেখো, এই যে পরের যে ছবিটায় কি কি মাধ্যম দেখানো হয়েছে, একটা তো স্থলপথ যেটা কন্টেনার দেখানো হয়েছে, রেলপথটা এখানে দেখানো হয়নি, রেলপথটার পাশে আমরা দেখেছি, আকাশপথ দেখানো হয়েছে, আর হচ্ছে জলপথ, জাহাজ কোথায় চলে? জলে চলছে। তাহলে এইগুলোর মাধ্যমেই আমরা নির্দিষ্ট জায়গায় মানুষ যেমন একটা স্থান থেকে আরেকটা স্থানে সহজেই পরিবহন বা যাতায়াত করতে পারে, একই রকম ভাবে মালপত্র, এতদিন আমরা শিল্প পড়ে এসেছি, কৃষিজ বিভিন্ন দ্রব্য পড়ে এসেছি, তাহলে এগুলো যখন একটা দেশ থেকে অন্য দেশে রপ্তানি করা হয় বা আমাদের দেশের প্রয়োজনীয় কোনো দ্রব্য আমদানি করতে হয়, তখন আন্তর্জাতিকভাবে ঠিক এই জাহাজ, প্লেন এবং এই কন্টেনারের সাহায্যেই কিন্তু মালপত্র যায় এবং আসে। বোঝা গেল? আজকে আমাদের পাঠ্যসূচির আলোচনার বিষয় হচ্ছে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, আজকে আমরা পার্ট 1 দিয়েছি এই জন্যই যেহেতু একটু বড় চ্যাপ্টার আছে, যতটুকু পেরেছি এই ক্লাসরুমে তোমাদেরকে ধরা যাবে সেটুকু আমরা আলোচনা করব, পরের দিন পরবর্তী অংশ আমরা আলোচনা করব। আচ্ছা, এই ছবিগুলো দেখো, ওখানে তো দেখিয়েছে, এখানে আবার একবার দেখাচ্ছি, ছবিগুলো দেখেই তোমরা কিন্তু সহজেই বুঝতে পারছো, বা তোমরা বাস্তবে তোমরাও তো গেছো, প্রত্যেকেই এমন কেউ নেই যে বাস, ট্রেন চড়েনি, হয়তো প্লেন সবাই চড়েনি, কিন্তু বাদবাকি গুলো সবাই চড়েছে, জাহাজ না চড়লেও নৌকা তো চড়েছে, নৌকা, লঞ্চ বা স্টিমার, যেটা জলপথে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, যাত্রী ও জিনিসপত্র, শুধুমাত্র কিন্তু আমরা নই, জিনিসপত্রও, জিনিসপত্র যদি পরিবহন না করা যায়, তাহলে আমরা কিন্তু আমাদের এই যে আধুনিক জীবনযাত্রা, জীবনের লাইফস্টাইল, আমরা কিন্তু সব নিয়ে বাঁচতে পারবো না, তখন পুরো ফাঁকাই থেকে যাবে, কারণ সব তো আমার একটা নির্দিষ্ট জায়গায় হয় না, তাহলে আমদানি করতে হচ্ছে, সেগুলোকে আমাদের বাড়ি আনতে হচ্ছে নির্দিষ্ট পরিবহনের সাহায্যে। সেই জন্য বলা হচ্ছে যাত্রী ও জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের যে পন্থা বা উদ্দেশ্য, সেটাকে বলা হয় পরিবহন। অর্থাৎ যে ব্যবস্থার মাধ্যমে দূরবর্তী স্থানের ব্যবধানকে, দূরবর্তী কোনো ব্যবস্থান আছে, দূরবর্তী স্থানের ব্যবধানকে সময়ের নিরিখে কমানো যায়, তাকেই পরিবহন বলা হয়। পূর্বে তো মানুষ কি হিসেবে ব্যবহার করতো? ফার্স্টে মানুষ নিজের পায়ে হেঁটে একটা স্থান থেকে আরেকটা স্থানে যেত, তারপর মানুষ যখন ধীরে ধীরে গাড়ির প্রচলন শুরু করলো, গরুর গাড়ির ব্যবহার, ঘোড়ার ব্যবহার, আস্তে 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 করতে করতে আজকে মানুষ একদম মডার্ন যুগে এসে মানুষ কিন্তু এইগুলো ব্যবহার করতে শুরু করেছে। যেমন আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে তো পারি, কিন্তু আমার তোমার হাতে তো সময় নির্দিষ্ট করা রয়েছে। তুমি তোমার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত হেঁটে গেলে সময় লাগে 20 মিনিট, কিন্তু দেখা যাচ্ছে তোমার বাড়ির সামনে থেকে অটো, টোটো যাচ্ছে, তাহলে সেটাকে তুমি ব্যবহার করলে তোমার সেটা খরচ হচ্ছে, তোমার টাইম লাগছে 5 থেকে 10 মিনিট, তাহলে তোমার সময় বেঁচে যাচ্ছে এবং তুমি দূরবর্তী স্থানে পৌঁছেও যাচ্ছ, তাই না? সেটাই বলা হচ্ছে যে আধুনিক এই যে পরিবহনের মাধ্যম, এইগুলোই আধুনিক দুনিয়ায় পরিবহনের অনেক মাধ্যম রয়েছে। বিদ্যুৎ ও ডিজেল চালিত ইঞ্জিনের রেলগাড়ি,
যেমন আমরা রেলগাড়ির কথা যদি তোমরা মনে করো, প্রথমে বাষ্পচালিত রেল ইঞ্জিন ছিল, তাই তো? ধীরে ধীরে আসলো ডিজেল চালিত রেল ইঞ্জিন, এবং এখন প্রত্যেকটা ট্রাকে বিদ্যুৎ চালিত রেল ইঞ্জিন হয়েছে। তাহলে কি করা যাচ্ছে এগুলো সাহায্যে? আমরা যাচ্ছে জলপথে সাবেকি নৌকা, মানে পুরাতন দিনের যে নৌকা, স্টিমার, জাহাজ, এমনকি ডুবোজাহাজও চলাফেরা করে। ডুবোজাহাজ সাধারণ মানুষের জন্য নয়, সেটা সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আকাশপথে বিমান বা হেলিকপ্টারে, সবই পরিবহনের মাধ্যম এগুলো। আবার সড়ক পথে এই মাধ্যমের বৈচিত্র্য সবচেয়ে বেশি, যার উদাহরণ হলো ট্রাক। যে সড়ক পথ আমরা যেগুলো চলাফেরা করি, মূলত সব থেকে বেশি ট্রাক চলছে, বাস চলছে, মোটর গাড়ি, অটো রিক্সা, সাইকেল রিক্সা, এখন টোটো, সাইকেল ইত্যাদি। এছাড়াও তোমার বিভিন্ন পর্যটন কেন্দ্রে রজ্জু পথ, যেটাকে বলা হয় রোপওয়ে, নির্দিষ্ট কেবিলের সাহায্যে একটা ডাব্বা মতো আছে, সেটাকে মোটরের সাহায্যে একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাচ্ছে। রোপওয়ে কে কে চলেছো? অনেকেই চলেছে রোপওয়ে। আচ্ছা, ভালো লাগে? বেশ আকাশের ওপর ফাঁকা স্থান দিয়ে মনে হচ্ছে না আকাশে যাচ্ছি, নিচে দেখতে খুব সুন্দর লাগে। আচ্ছা, এছাড়াও তোমরা ট্রেন তো রয়েছে আমাদের স্থলপথের মধ্যে, ফার্স্টেই বলা হলো। তেল বা গ্যাসবাহী নলপথ, ঠিক আছে? এই যে এখন দেখবে বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট একটা স্থান থেকে আরেকটা স্থানে, এই যে আমাদের যে তেল, পেট্রোল, ডিজেল, গ্যাস, এগুলো কিন্তু পাইপলাইনের মাধ্যমে একটা স্থান থেকে আরেকটা স্থানে বা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এর যোগ সাধন করা হচ্ছে, ঠিক আছে? এছাড়াও রয়েছে ভূগর্ভ রেলপথ, যেটা মেট্রো রেলওয়ে। এখন মেট্রো রেলওয়ে যেহেতু প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি লাভ করেছে, শুধুমাত্র যে মাটির তলা দিয়ে বা পাতাল রেল শুধু মাটির তলা দিয়েই চলছে এমন নয়, যেখানে যেখানে সম্ভব হচ্ছে সেখানে সেখানে পিলার দিয়ে, আমরা উপরে পিলার দিয়ে তার উপর দিয়ে মেট্রো রেল চলছে, ঠিক আছে? তাহলে এইগুলো গেল আমাদের পরিবহনের মাধ্যমে। আর পরপর পরিবহনের বিভিন্ন যে ধাপগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। এই অবধি বোঝা গেল? আচ্ছা, এরপরে যে অংশ দেখো, এগুলো কিন্তু তোমরা সচরাচর সবাই নিজেদের চোখে দেখেছো, এবং বুঝতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, বাস্তব জিনিস যেটা, এবং ছবিগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি বিষয় আমরা আলোচনা করছি। দেখো, আমাদের এই আধুনিক পরিবহন ব্যবস্থাতে আমরা কি কি জিনিস আলোচনা করছি। এই আধুনিক পরিবহন ব্যবস্থাকে নির্দিষ্ট কয়েকটি ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি ভাগ? দেখো, আমরা তোমরা কোথায় চলাফেরা করো? স্থলপথ। আচ্ছা, ওপর দিয়ে কি, মাথার ওপর দিয়ে কি যায় আমাদের? আকাশ দিয়ে আকাশপথ, যেটা প্লেন যাচ্ছে। নদীতে আমরা কি দেখতে চলাচল করে কি দেখতে পাই? স্টিমার, নৌকা, জলপথ। আর কি? নলপথ, যেটা পাইপ লাইনের সাহায্যে নলপথ। আর বলছে রজ্জুপথ, যেটা রোপওয়ে, ঠিক আছে? আজকে আমরা স্থলপথ সম্পর্কে নির্দিষ্টভাবে আলোচনা করব, স্থলপথের যাবতীয় বিষয় সম্পর্কে, ঠিক আছে? সেই জন্য আমি ক্লাসটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। তো দেখো, স্থলপথ নতুন করে তোমাদেরকে কি বলবো, তোমরা সবাই দেখেছো। এর মধ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে সড়ক পথ আর রেলপথ। তার মানে স্থলপথকে দুটি ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সড়ক পথ, যেটাতে বাস, লরি, মোটরসাইকেল আমরা চলাচল করতে দেখি বা চালাই। রেলপথ, যেটাতে ট্রেন চলে। এই সড়ক পথকে আবার নির্দিষ্ট কয়েকটি ভাগে ভাগ করা যায়। গ্রাম্য সড়ক, দেখবে পঞ্চায়েত রোড থাকে, যেটা পঞ্চায়েতের অর্থানুকূল্যে বা তৈরি হয়। রাজ্য সড়ক, যেটা স্টেট হাইওয়ে বলে, স্টেট হাইওয়ে। আর হচ্ছে জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে? এই যে গ্রাম্য সড়ক, রাজ্য সড়ক, জাতীয় সড়ক, এইগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে জানাবো, এখনই বলছি না। এখন তোমরা শ্রেণীবিভাগটাকে দেখো। জলপথে, জলপথে কি কি ভাগ রয়েছে? আভ্যন্তরীণ জলপথ, আর রয়েছে সামুদ্রিক জলপথ।
আভ্যন্তরীণ মানে যেটা আমরা আমাদের দেশের মধ্যে একটা দ্বীপ থেকে বা একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাতায়াতের জন্য, দেখবে যেখানে নদী আছে খেয়া পারাপার, যেমন সুন্দরবনে প্রচুর নদী, খেয়া পারাপার করেছো? নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা ঘাট থেকে আরেকটা ঘাটে খেয়া যাচ্ছে, তাহলে এটা নদীপথ গেল। আবার বিভিন্ন জায়গায় বড় বড় খাল রয়েছে, সেই খালের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হয়, বা এপার থেকে ওপার, খাল পথ। হ্রদ পথ, যেখানে নদীর মতোই হ্রদেও এরকম নৌকা চলছে, যেমন আমরা কেরালায় দেখতে পাই হাউস বোট গুলো চলছে, হ্রদের মধ্যে দিয়ে চলছে, এটা গেল আভ্যন্তরীণ জলপথ। এবার হচ্ছে সামুদ্রিক জলপথ, যেটা সমুদ্রে চলাচল করে। সমুদ্রে কিন্তু এই আমাদের যেটা আমরা নদী পথে যে খেয়া চলাচল, সেগুলো কিন্তু সেই বাহন কিন্তু চলে না সেখানে। সেই জন্য এখানে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উপকূল আর আন্তর্জাতিক। উপকূল মানে এই সমুদ্র পথে আমাদের ভারতবর্ষের উপকূল রেখা বরাবর, অর্থাৎ একটা শহর থেকে আরেকটা শহরে যেতে পারবে। সেরকম যেমন ধরো আমরা উড়িষ্যা বন্দর থেকে আসবে কলকাতা বন্দর, বা কলকাতা বন্দর থেকে গেল আমাদের হলদিয়া বন্দর, এরকম ভাবে উপকূল চলাফেরা করছে। আর হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিকটা কি? একটা দেশ থেকে আরেকটা দেশে যখন জাহাজ যাবে, বা কোনো কার্গো শিপ, যেমন তোমার যে কন্টেনার শিপ, দেখবে বড় বড় কন্টেনার ভর্তি জাহাজ দেখা যায়, সেইগুলোতে একটা দেশ থেকে আরেকটা দেশে মালপত্র বা বিভিন্ন উৎপাদিত দ্রব্য সেগুলো আমদানি করা হচ্ছে, রপ্তানি করা হচ্ছে, তখন কিন্তু সেই কন্টেনারের মাধ্যমে যায়। এটা গেল আন্তর্জাতিক। এরপরে রয়েছে আকাশপথ। তাহলে আকাশপথের মধ্যেও দুটো ভাগ রয়েছে, কি কি? একটা ডোমেস্টিক অর্থাৎ অন্তর্দেশীয়। এটা কি বলো অন্তর্দেশীয়? একদম ঠিক, আমাদের নিজেদের দেশের একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য যখন আমরা আকাশপথকে ব্যবহার করব বা এরোপ্লেনে যাব, সেটা হচ্ছে অন্তর্দেশীয় আকাশপথ। উদাহরণস্বরূপ কি বলা যায় বলো? দিল্লি থেকে মুম্বাই, দিল্লি থেকে কলকাতা, কলকাতা থেকে মুম্বাই, ঠিক আছে? আন্তর্জাতিক কোনটা হচ্ছে? একটা দেশ থেকে আরেকটা দেশের কোনো একটা স্থানে যখন যাওয়া হচ্ছে প্লেনের সাহায্যে। উদাহরণস্বরূপ কি বলতে পারি বলো? কলকাতা থেকে নিউ ইয়র্ক, মুম্বাই থেকে দুবাই, ঠিক আছে? বা দেখা গেল চেন্নাই থেকে অস্ট্রেলিয়া। এইগুলো হচ্ছে আন্তর্জাতিক আকাশপথ। বোঝা গেল তো? কারোর বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আচ্ছা। আর রয়েছে নলপথ, যেটা পাইপলাইন, নলের সাহায্যে তেল বা গ্যাসের লাইন করা হয়েছে, জলের লাইনও করা, সেটাকে ধরা হয়নি। রজ্জু পথ, যেটা রোপওয়ে বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রজ্জু পথ। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এরপরে এই যে পরিবহন সম্পর্কে আমরা বলছি, দেখবে আমরা আগে যে কটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি, কৃষির উন্নতি সম্পর্কে, শিল্প সম্পর্কে, শহর নগর গড়ে তোলা সম্পর্কে, একটা শহর গড়ে উঠতে গেলে বা একটা গ্রাম থেকে শহরে যেতে গেলে, একটা শহর থেকে আরেকটা শহরে যেতে গেলে, বা তোমরা নিজেরাই যদি মনে করো, তুমি তোমার বাড়ি থেকে স্কুলে আসার জন্য, বা তোমার বাড়ি থেকে তোমার আত্মীয়ের কোনো বাড়ি যাওয়ার জন্য, তোমার বাড়ি থেকে তুমি যখন কোনো দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছ তার জন্য, তাহলে দেখবে এগুলি কিন্তু দেখলে আমরা পরিবহনের গুরুত্ব বুঝতে পারি। এবং আমরা আগে যে কটি বিষয় সম্পর্কে আলোচনা করেছি, সেখানে তোমরা নির্দিষ্টভাবে জেনেছো যে পরিবহন কিভাবে একটা শিল্প সংস্থা বা একটা কৃষিজ অঞ্চল বা একটা কৃষিজ দ্রব্য তাদের তোমার তাদের সাফল্য, মানে কৃষি দ্রব্যের ক্ষেত্রে সেটা মাঠ থেকে বাজার বা গোডাউনজাত করার জন্য, শিল্প সংস্থাও শিল্পে উৎপাদিত দ্রব্য সেটাও বাজারজাত করার জন্য পরিবহনের গুরুত্ব কতখানি, তাই না? আচ্ছা, প্রথমে বলা হচ্ছে কৃষির উন্নতি। তোমরাই বলো তো কৃষির উন্নতি কিভাবে পরিবহন দ্বারা হচ্ছে? হ্যাঁ বলো। আচ্ছা, উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার বা যন্ত্রপাতি বা উৎপাদিত দ্রব্য
সেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তাই তো? তার জন্য পরিবহনের ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখো ছবিটা দেখো, আমি একটা ছবি দেখিয়েছি। এরকম বড় বড় ট্রাকের সাহায্যে উৎপাদিত দ্রব্য, ধান হতে পারে, আলু হতে পারে, যে কোনো ধরনের সবজি হতে পারে, পেঁয়াজ হতে পারে, একটা অংশ থেকে আরেকটা অংশে যখন চলে যাচ্ছে, বাজারজাত হচ্ছে, তখন কিন্তু পরিবহনের ব্যাপক একটা ভূমিকা লক্ষ্য করা যায়, তাই তো? শিল্পের ক্ষেত্রে এই পরিবহনের কি ভূমিকা আছে বলতো? কাঁচামাল শিল্পজাত দ্রব্যটা কারখানায় নিয়ে যেতে হবে, আবার কারখানায় উৎপাদিত দ্রব্যটা বাজারজাত করতে হবে। তার জন্য কি দরকার? পরিবহনের গুরুত্ব। সেখানে সড়কপথও যেমন প্রয়োজন, রেলপথ প্রয়োজন, আবার জলপথও কিন্তু প্রয়োজন। ঠিক আছে? এরকম ভাবে শিল্পের সম্প্রসারণে পরিবহনের গুরুত্ব অত্যাধিক বেশি। বাণিজ্য প্রসার। কি কি বাণিজ্য? তাহলে বাণিজ্যের উন্নতির জন্য একটা দেশ থেকে আরেকটা দেশ বা একটা শহর থেকে আরেকটা দেশে যখন মালপত্র আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, তখন পরিবহনের গুরুত্ব লক্ষ্য করা যায়। বাণিজ্য করছি, সেখান থেকে একটা শ্রেণীর মানুষ তারা রোজগার করছে। তাহলে এই গেল পরিবহনের অর্থনৈতিক গুরুত্ব। কি কি অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করলাম আমরা? 1 নম্বর বললাম কৃষির উন্নতি, 2 নম্বর বললাম শিল্পের সম্প্রসারণ, 3 নম্বর বললাম বাণিজ্যের প্রসার। এই যে দেখো একটা ছবি দেখিয়েছি, পরের ছবিটা, ব্যাপক অংশ রাস্তা জুড়ে এবং এখানে বাজার রয়েছে। এখানটাতে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করতে এসেছে এবং যারা দোকান করছে তারা সেই দ্রব্যগুলো তারা বিক্রি করছে। বোঝা গেল এই অবধি? এরপরে রয়েছে পরিবহনের সামাজিক গুরুত্ব আর রাজনৈতিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব কি? সামাজিক গুরুত্ব বলছে যে সড়কপথ, রেলপথ, বায়ু এবং এই যে পরিবহনের মাধ্যমে গ্রাম আর শহরের দূরত্ব হ্রাস পাচ্ছে। তাহলে মানুষ কোনো একটা জায়গায়, দেখা গেল তুমি শিক্ষা প্রতিষ্ঠানে আসবে, তুমি হেঁটে আসতে পারছো না, তাহলে তোমাকে পরিবহনের সাহায্য নিতে হচ্ছে। ঠিক আছে? বা তুমি যে অংশে বসবাস করছো সেখানে সাংস্কৃতিক একটা অংশ রয়েছে, কিন্তু তাছাড়া অন্য একটা জায়গাতে দেখা গেল তুমি সাংস্কৃতিক কোনো একটা জিনিস দেখতে যাবে, বুঝতে যাবে, তাহলে সেখানেও কিন্তু পরিবহনের প্রয়োজন হচ্ছে। বা বিজ্ঞানের উন্নতির ক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার আদান প্রদান, এটা কিন্তু পরিবহনের মাধ্যমেই হচ্ছে। ঠিক আছে? জনসংখ্যার বন্টন। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি যে যেখানে অনুন্নত পরিবহন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, সেখানে কিন্তু জনসংখ্যার বন্টন সঠিকভাবে লক্ষ্য করা যায়নি। গেছিল কি? পাহাড়ি অঞ্চল, হিমাচল প্রদেশে কিছু অংশ বা হিমালয় পার্বত্য অঞ্চল, অরুণাচল প্রদেশ, এখানে কি জনসংখ্যা সঠিকভাবে গড়ে উঠেছে? ওঠেনি। জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন কিভাবে হচ্ছে? এই যে রেলপথ, সড়ক পথের মাধ্যমে মানুষ একটা স্থান থেকে, অর্থাৎ গ্রাম থেকে মানুষ প্রতিনিয়ত শহরে আসছে, সেখানে সে তার জীবন জীবিকা, কর্মসংস্থান করছে। আবার আমরা যে পরিবহনের মাধ্যমগুলো ব্যবহার করছি, দেখো টোটো, তুমি বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠলে, টোটো একজন চালাচ্ছে, তার কর্মসংস্থান হচ্ছে। অটো যে চালাচ্ছে তার কর্মসংস্থান হচ্ছে। যে ট্রেন চালাচ্ছে তারও নির্দিষ্টভাবে কর্মসংস্থান হচ্ছে। যে বাস চালাচ্ছে তারও কিন্তু কর্মসংস্থান হচ্ছে। তাহলে এই যে একটা অংশ থেকে আরেকটা অংশে আমরা যাচ্ছি, আমাদের যেমন প্রয়োজন হচ্ছে, তার সাথে সাথে অন্যান্য মানুষেরও কিন্তু তাদেরও জীবনযাত্রা, জীবিকা নির্বাহ সেটা দিয়েই হচ্ছে, এবং একজনের সাথে আরেকজনের কথাবার্তাতে মানুষের জীবনযাত্রাও কিন্তু যথেষ্ট উন্নত হয় এই পরিবহনের মাধ্যমে। এটা গেল সামাজিক গুরুত্ব। লাস্ট রয়েছে রাজনৈতিক গুরুত্ব। কি রয়েছে রাজনৈতিক গুরুত্ব? অর্থাৎ রাজনীতিকভাবে বা দেশের প্রতিরক্ষা যেটা বলা হচ্ছে,
দেশের প্রতিরক্ষার জন্য, যুদ্ধের জন্য, আপাতকালীন পরিস্থিতির জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, সেনা যখন শত্রুপক্ষকে আক্রমণ করবে পরিবহনের সাহায্যেই চলে যাবে, তারা আকাশপথে আক্রমণ করতে পারে, নৌপথে আক্রমণ করতে পারে, এছাড়াও সড়ক পথে আক্রমণ করতে পারে। এবং এছাড়াও যখন জরুরি পরিস্থিতি হতে পারে মানুষের জন্য নির্দিষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ করা বা আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা, মানুষ একটা অংশ থেকে যেখানে দেখা গেল আভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ হয়ে গেছে সেই বিশৃঙ্খলা অঞ্চল থেকে শান্তিপূর্ণ অঞ্চলে চলে যাওয়া, এটা গেল। ঐক্য ও সংহতি স্থাপন। উন্নত পরিবহন দেশের বিভিন্ন অঞ্চলের ভাষা এবং ধর্মাবলম্বী লোকেদের এক সূত্রে গ্রথিত করে। তাহলে আমরা দেখা গেল ওখানে তোমাকে ওই নির্দিষ্ট ধর্ম, নির্দিষ্ট আঞ্চলিক কেন্দ্র গিয়ে বসবাস করতে হচ্ছে না, আমরা পরিবহনের মাধ্যমে গিয়ে কিন্তু দুটো অঞ্চলকে একত্রে মেলাতে পারি। ত্রাণ ও উদ্ধার কার্য, যদি প্রাকৃতিকভাবে বা বিভিন্নভাবে যদি কোনো একটা অঞ্চলে ব্যাপকভাবে দুর্যোগ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই পরিবহনের মাধ্যমেই গিয়ে সেই বন্যা, খরা, ভূমিকম্প মানুষদেরকে ত্রাণ সামগ্রী আমরা দিতে পারি এবং তাদেরকে সহজেই উদ্ধার করতে পারি। এটুকু বোঝা গেল? ঠিক আছে। এরপরে রয়েছে স্থলপথ, রেলপথ, মানে স্থলপথ হিসেবে রেলপথ। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে রেলপথ একটা উল্লেখযোগ্য পরিবহনের মাধ্যম এবং এটাকে কি বলা হয়? ভারতবর্ষের জীবন রেখা। ঠিক আছে, রেল তো সবাই দেখেছো। আচ্ছা, ভারতবর্ষে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল 1853 সালে বোম্বে এবং থানের মধ্যে 34 কিলোমিটার রেলপথের মাধ্যমে 1853 সালে। 2018 সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষের রেলের যে রেল ট্র্যাক সেটা রয়েছে 68,422 কিলোমিটার। ঠিক আছে, যা এশিয়ায় দীর্ঘতম একটা রেলপথ এবং বিশ্বে চতুর্থ। এবং যাত্রী বহনে, অর্থাৎ যতটা যাত্রী বহন হয় এই রেলের মাধ্যমে, বিশ্বে প্রথম এবং পণ্য পরিবহনের দ্বিতীয় স্থান অধিকার করে। এবং এই রেলপথ সম্পূর্ণভাবে ভারত সরকারের সাহায্যে রাষ্ট্রীয় উদ্যোগেই পরিচালিত হয়। এখন কিছু কিছু বেসরকারিকে এখানে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সেটাও রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে। দৈনিক প্রায় 11,764টি রেলগাড়ি এবং 7,318টি স্টেশনে যাতায়াত করছে এবং এখন আরো স্টেশনের পরিমাণ বেড়ে গেছে। ঠিক আছে, এবং এই হিসেবে লক্ষ্য করা গেছে পরিসংখ্যান অনুযায়ী ভারতবর্ষের রেলপথ দৈনিক প্রায় 2.4 কোটি যাত্রী বহন করে এবং 28 লক্ষ টন পণ্য পরিবহন করে। ভারতে বর্তমানে 18টি রেলপথ অঞ্চল লক্ষ্য করা যায়। ঠিক আছে, বিভিন্ন অঞ্চল হিসাবে এদেরকে রিজন হিসেবে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ওয়েস্টার্ন রেলওয়ে, এরকম ভাবে 18টি রেলপথ রয়েছে। এই রেলপথের গুরুত্ব কি কি রয়েছে? প্রথম গুরুত্ব কি বলো? লোকাল ট্রেনের সাথে তুমি কি করছো? যাত্রী পরিবহন। আমরা অল্প টাকা দিয়ে একটা স্থান থেকে, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, এবং এখানে একদম দরিদ্র মানুষও কিন্তু টিকিট কেটে এই রেলে সফর করতে পারে। ভারী দ্রব্যের পরিবহন, অত্যাধিক ভারী ভারী দ্রব্য, এই যে শিল্পের জন্য কয়লা বা আকরিক লোহা, তামা, খনিজ, এগুলো কিন্তু নির্দিষ্ট রেল ওয়াগনের মাধ্যমে একটা অংশ থেকে আর একটা অংশে সহজেই এবং বড় বড় ভারী যন্ত্রপাতিও আমরা নিয়ে যাতায়াত করা যায়। কৃষির উন্নতি, কৃষির উন্নতিতে রেলপথ কি কাজে লাগবে বলো? সার, কীটনাশক বা কৃষিজ উৎপাদিত দ্রব্যগুলো একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাওয়ার জন্য, তাই তো, তখন কিন্তু আমরা বাণিজ্য কেন্দ্রে যাওয়ার জন্য, বন্দরে যাওয়ার জন্য রেলপথের প্রয়োজন হচ্ছে। শিল্পে উন্নতি, শিল্পের ক্ষেত্রে কি কাজে লাগবে বলো? শিল্পে উৎপাদিত দ্রব্যগুলো একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাওয়ার জন্য, তাই তো। যেমন বলছে দেখো, দক্ষিণ পূর্ব ও পূর্ব রেলপথ হুগলি, হলদিয়া, খড়গপুর, দুর্গাপুর এই অঞ্চলের
শিল্প বিকাশের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলপথ, ঠিক আছে। তাপবিদ্যুৎ উৎপাদন, তাহলে এই যে রেলের মাধ্যমে দেখবে প্রত্যেকটা যে কটি তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আমাদের ভারতবর্ষে, প্রত্যেকটা তাপবিদ্যুৎ কেন্দ্রে নির্দিষ্ট এবং নিজস্ব রেলপথ তারা স্থাপন করে। কেন রেলপথ স্থাপন করে? কারণ কয়লা যদি সড়ক পথের মাধ্যমে অর্থাৎ যদি ট্রাকের মাধ্যমে নিয়ে আসা হয় তার খরচ অনেক বেশি। সেই জন্য রেলপথ নির্দিষ্টভাবে এবং রেল লাইন সংলগ্ন স্থানেই তারা একটা পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করে, যাতে রেলের মাধ্যমে তাপবিদ্যুতের প্রধান কাঁচামাল কি? কয়লা। এই রেল ওয়াগনের মাধ্যমেই তারা সহজে অনেক কম পয়সায় তারা এটা যাতে সংগ্রহ করতে পারে, ঠিক আছে। কর্মসংস্থান, দেখো এই যে এত বৃহৎ ভারতবর্ষের রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে, এখানে কত লোক কাজ করে? প্রচুর লোক, প্রায় 13 লক্ষ কর্মচারী এখানে কাজ করছে, ঠিক আছে। এবং শুধুমাত্র 13 লক্ষ কর্মচারী তো সরাসরি কাজ করছে, এছাড়াও বিভিন্ন স্টেশনে তোমরা দেখেছো কত লোক দোকান দিয়ে রয়েছে, এবং রেল স্টেশনের আশেপাশেও দোকান রয়েছে, গ্যারেজ রয়েছে, রেলের কত হকার রয়েছে। এরকম ভাবে কিন্তু প্রচুর মানুষ এই রেলের ওপর নির্ভর করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, এবং এটা তীব্র বেকার সমস্যার হাত থেকে অনেকখানি উদ্ধার করছে দেশকে। তাহলে রেলপথের গুরুত্ব বোঝা গেল। এইবারে আমরা জানবো সড়ক পথের গুরুত্ব। কি আছে সড়ক পথের গুরুত্ব? এটি বিশ্বের প্রাচীনতম, ব্যস্ততম এবং দীর্ঘতম পরিবহন মাধ্যম। সবার আগেই সড়ক পথ দিয়েই মানুষের সভ্যতার সূচনা হয়েছিল, তারপরে তো রেল, আকাশ এগুলো এসেছে। পাকা সড়ক পথের দৈর্ঘ্যে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করে, ঠিক আছে। 56.03 লক্ষ কিলোমিটার সড়কপথ রয়েছে। সড়ক পথের ঘনত্ব বলছে 1.7 কিমি প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে। এবং এই যে প্রতি 1000 জন ভারতীয় পিছু 4.63 কিমি সড়কপথ লক্ষ্য করা যায়, অর্থাৎ 4.5 কিমি সড়কপথ রয়েছে প্রতি 1000 জন ভারতীয় পিছু। কি কি ব্যবহার রয়েছে তোমরাই বলো, কি কি ব্যবহার রয়েছে? সর্বাধিক ব্যবহার তোমাদের সাইকেল, মোটর সাইকেল, গাড়ি, একটা স্থান থেকে আরেকটা স্থানে যেমন যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, পর্যটন কেন্দ্রে যাচ্ছি, সেগুলোতে হয়ে যাচ্ছে। সর্বাধিক ব্যবহার হচ্ছে এই সড়ক পথে। প্রাকৃতিক সম্পদ আহরণ করছি, তাহলে যেখানে যেখানে রেলপথ স্থাপন করা খুবই ব্যয়সাধ্য, কষ্টসাধ্য, সেখানে কিন্তু আমরা এই সড়ক পথের মাধ্যমেই খনি অঞ্চল থেকে কাঁচামাল নিয়ে আসছি, এবং কৃষিজ অঞ্চল থেকে কৃষিজ দ্রব্যও কিন্তু আমরা সংগ্রহ করছি। কৃষির উন্নতি, একই রকম ভাবে কৃষিজ বিভিন্ন যন্ত্রপাতি, ট্রাক্টর, হারভেস্টার সড়ক পথের উপর দিয়ে যাচ্ছে। আমরা সার নিয়ে আসছি, কীটনাশক নিয়ে আসছি, কৃষিজ দ্রব্য নিয়ে আসছি, তখন কিন্তু সড়ক পথের মাধ্যমে আনছি, আবার রপ্তানিও করছি। শিল্পোন্নতি, একই রকম ভাবে রেলপথ যেমন শিল্পে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে, বিভিন্ন কাঁচামাল, কৃষিজ কাঁচামাল, উৎপাদিত দ্রব্য, এবং বড় বড় সড়ক পথের মাধ্যমে দেখবে যখন তোমরা বড় বড় ন্যাশনাল হাইওয়ে যাবে, সেখানে শুধু শুধু বড় বড় ট্রান্সপোর্ট যায়, সব কন্টেনার মূল গাড়িগুলো সেখানে তুমি দেখতে পাবে। এই যে আজকে আমরা বাড়িতে বসে ডিম পাচ্ছি, মাছ পাচ্ছি, মাংস পাচ্ছি, বা বিভিন্ন দ্রব্য পাচ্ছি, এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের এই বাজারে আসছে। বন্দরের উন্নতি, তাহলে বন্দরের উন্নতির জন্য কিন্তু আমাদের এই সড়ক পথের গুরুত্ব ব্যাপক রয়েছে, ঠিক আছে। এবং সড়ক পথের যতটা এদিকে উন্নত থাকবে পশ্চাৎ দেশ, ততই তোমার বন্দরের উন্নতি লাভ করতে পারবে, কারণ সড়ক পথের মাধ্যমে শিল্প স্থাপন বা কৃষিজাত বাজার থেকে বিভিন্ন দ্রব্যগুলো নিয়ে তুমি বন্দরে রাখছো, বন্দরের মাধ্যমে তারপরে সেগুলোকে রপ্তানি করছো, বা আমদানি করার পর এই বন্দরের পরে সড়ক পথের মাধ্যমে কিন্তু আমরা বাজার বা কৃষিজ স্থানে নিয়ে যেতে পারবো। প্রতিরক্ষা ক্ষেত্রে, একটু আগেই বলছিলাম প্রতিরক্ষার ক্ষেত্রে সড়ক পথ গুরুত্বপূর্ণ। বিভিন্ন যদি মানে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি কোনো সমস্যা দাঁড়ায়,
আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি হয়, এবং এই আর্মি বা যারা আমাদের দেশকে সেনাবাহিনীতে রক্ষা করছে তারা একটা স্থান থেকে আরেকটা স্থানে যাওয়ার জন্য কিন্তু এই সড়ক পথকে ব্যবহার করে। তাহলে সড়ক পথের ব্যবহার কি কি? সর্বাধিক ব্যবহার সব থেকে বেশি হয়, প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারছি, আর কৃষির উন্নতি। তাহলে কৃষির উন্নতি মানে শিল্পের উন্নতি, শিল্পের উন্নতির পাশাপাশি বন্দরের উন্নতি, আর প্রতিরক্ষা ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের কয়েকটি তথ্য, যেটা হচ্ছে হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজটা কি? এটা হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। সোনালী চতুর্ভুজের মতো একটা নির্দিষ্ট মাধ্যম এটা, শহরের মানে দেশের প্রধান চারটি শহরকে, অর্থাৎ প্রধান চারটি শহর কি? দিল্লি, দেখো এখানে দেখো ছবিটা আমি দেখিয়েছি, দিল্লি, তারপরে হচ্ছে মুম্বাই, চেন্নাই আর কলকাতা। এই চারটি শহরকে একত্রে যখন এক সূত্রে গাঁথছে সেটাকে রেলের মাধ্যমে, রেল নেটওয়ার্কের মাধ্যমে, তখন সেটাকে আমরা বলছি হীরক চতুর্ভুজ। ঠিক আছে, 2014-15 রেল বাজেটে এই 320 কিলোমিটার গতিসম্পন্ন এই রেল প্রকল্প গৃহীত হয়েছে। এটা গেল রেলপথের ক্ষেত্রে। এইবার আমরা দেখব সোনালী চতুর্ভুজ সড়ক পথের মধ্যে। এটা খুব উল্লেখযোগ্য, যেটা 2001 সালে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে, একটা সংস্থার মাধ্যমে এইটাকে স্থাপন করা হলো, যে ভারতবর্ষের প্রধান যে চারটি শহর দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই চারটি শহরকে একই রকম ভাবে রাস্তা দিয়ে যোগ করা হবে, এবং তার ফলে যে চারটি বাহু হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে সোনালী চতুর্ভুজ। এর মাধ্যমে যেমন শিল্প কেন্দ্রের উন্নতি হবে, কৃষি কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র এবং যাতায়াতের ব্যাপক সুবিধা হবে, তার জন্য এটা তৈরি করা হলো। 2001 সালে এটাকে প্রজেক্ট নেওয়া হয়েছিল, শেষ হলো 2012 সালে। ঠিক আছে, তো ভারতবর্ষের মধ্যে এই যে সোনালী চতুর্ভুজ হচ্ছে বৃহত্তম, যার দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার। কত বললাম? 5846 কিলোমিটার। ঠিক আছে, সম্পূর্ণ রাস্তার আকৃতি চতুর্ভুজাকার, দেখো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, সেই জন্য এটা কি সোনালী চতুর্ভুজ নাম দেওয়া হয়েছে। কোন কোন শহরের ওপর দিয়ে গেছে? এটা গেছে মূলত আমেদাবাদ, এখান থেকে শুরু করো, দেখো আমেদাবাদ, তারপরে সুরাট, যদি এইখান থেকে তোমরা শুরু করতে পারো এই যে মুম্বাইয়ের অংশ থেকে, তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে আমেদাবাদ, সুরাট, পুনে, বেঙ্গালুর, বিশাখাপত্তনম হয়ে তারপরে তোমার দিল্লি ওদিকে গেল, জয়পুর, গুরগাঁও হয়ে দিল্লি, আবার আগ্রা, কানপুর, বারাণসী হয়ে কলকাতা, কলকাতা থেকে বালেশ্বর, ভুবনেশ্বর, বিশাখাপত্তনম হয়ে চলে আসলো চেন্নাই, আবার চেন্নাই থেকে বেঙ্গালোর, চিত্রদুর্গ, পুনে হয়ে চলে গেল মুম্বাই। এরকম ভাবে পুরো দেশটাকে জুড়েছে। ঠিক আছে, এ হওয়ার জন্য শিল্প এবং বাণিজ্যের ব্যাপক উন্নতি লক্ষ্য করা গেছে। ঠিক আছে, এবার হচ্ছে জাতীয় সড়ক পথ, যেটা তোমরা বলছিলাম ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে ঠিক এরকমই দেখতে হয়, অনেকগুলো লেন থাকে, এবং আমরা এখানে যেমন একই রাস্তায় আপ ডাউন হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে, আপ অ্যান্ড ডাউন। ঠিক আছে, আর ন্যাশনাল হাইওয়ে ছবি হচ্ছে এরকম, সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল হাইওয়ে লক্ষ্য করা যায়। 2021 সালে এই জাতীয় সড়ক পথের মোট দৈর্ঘ্য ছিল 1,51,019 কিলোমিটার। তার মধ্যে 2,588 কিলোমিটার হচ্ছে অতি দ্রুতগামী পথ। ঠিক আছে, এই যে সড়ক পথ দেখতে পাচ্ছ, এই সড়ক পথের মধ্যে তোমার পূর্ব থেকে পশ্চিমে একটা গেছে, যেটাকে বলা হচ্ছে NH-27, আর উত্তর থেকে দক্ষিণে যেটাকে NH-44 বলা হয়। এটাকে পরিচালনা করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এছাড়াও PWD জায়গায় জায়গায় এরা পরিচালনা করে থাকে। ঠিক আছে, আর ন্যাশনাল হাইওয়ে দেখতে ঠিক এরকম হয়, এবং এই ন্যাশনাল হাইওয়ে ছাড়াও বিভিন্ন শহর রাজ্যের ওপর দিয়ে এটাকে প্রবাহিত হতে দেখা গেছে।
ন্যাশনাল হাইওয়ের পরে আছে উত্তর ও দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডর। দেখো এটা এমন কিছু না, যেটা আমি নাম বললাম, যেটা NH44 উত্তর দক্ষিণ, অর্থাৎ শ্রীনগর থেকে জম্মু, জলান্ধর, দিল্লি, আগ্রা, তোমার সাগার, নাগপুর, আদিলাবাদ, হায়দ্রাবাদ হয়ে এটা কোথায় চলে আসলো, কন্যাকুমারী, যেটার এই হাইওয়েটার নাম হচ্ছে উত্তর দক্ষিণ করিডর, এর নাম হচ্ছে NH44। ঠিক আছে, এর দৈর্ঘ্য প্রায় 4000 কিলোমিটার। আর একটা রয়েছে পশ্চিম থেকে পূর্ব, অর্থাৎ পোরবন্দর থেকে চলে যাচ্ছে এটা, পোরবন্দর থেকে এটা চলে যাচ্ছে শিলচর পর্যন্ত। এর দৈর্ঘ্য 3300 কিলোমিটার। ঠিক আছে, এই ন্যাশনাল হাইওয়ের নাম হচ্ছে NH27। এটাও তোমার চলে যাচ্ছে পালানপুর, তারপরে চিত্রগড়, শিবপুরি, লখনউ, দ্বারভাঙা গিয়ে শিলচরে গিয়ে পৌঁছাচ্ছে। এই দুটো মিলিয়ে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম মিলিয়ে এখানকার দৈর্ঘ্য হচ্ছে 7300 কিলোমিটার। ঠিক আছে, লাস্ট যে অংশ রাজ্য সড়ক পথ, রাজ্যের মধ্যে দিয়ে রাজ্য নির্দিষ্ট অঞ্চলে, অর্থাৎ যেটা একটা শহর থেকে রাজ্যের মধ্যে দিয়ে যে চলাফেরা করে সেটাই হচ্ছে রাজ্য সড়ক পথ, যেটাকে আমরা বলবো স্টেট হাইওয়ে। ঠিক আছে, তো 2022 সাল পর্যন্ত ভারতের বিভিন্ন রাজ্যে কি কি দেখা যায়, 1,86,528 কিলোমিটার দীর্ঘ স্টেট হাইওয়ে দেখা গেছে। এবং বিভিন্ন রাজ্যে তাদের সেই রাজ্যের পরিকাঠামো অনুযায়ী স্টেট হাইওয়ে লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রাজ্য সড়ক পথ, যার দৈর্ঘ্য হচ্ছে তোমার 466 কিলোমিটার। ঠিক আছে, SH4 ঝালদা থেকে দীঘা। আচ্ছা, ভারতবর্ষের যে বিভিন্ন রাস্তা দেখবে, রাস্তার পাশে মাইলস্টোন থাকে। মাইলস্টোনে কি লেখা থাকে, যে পরবর্তী গন্তব্য বা নির্দিষ্ট বিখ্যাত গন্তব্যের নাম দিয়ে উল্লেখ করা থাকে যে আমরা আর কতদূর গেলে গন্তব্যটা পাবো। তো এখানে দেখো মাইলস্টোন গুলো বিভিন্ন নামে চিহ্নিত করা হয়ে থাকে। একদম শুরুতে ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়েতে হলুদ আর সাদা এরকম ভাবে মাইলস্টোন থাকে। দেখো মুম্বাই লিখে দিয়ে 245 কিলোমিটার উদাহরণস্বরূপ। স্টেট হাইওয়ে, যেটা আমাদের রাজ্যের মধ্যে দেখা যায়, একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মধ্যে, সবুজ আর সাদা স্টেট হাইওয়ে, নির্দিষ্ট গন্তব্য লিখে দেওয়া হয়েছে। আর হচ্ছে নির্দিষ্ট শহরের মধ্যে, যেটা শহর বা প্রধান একটা জেলা থেকে আরেকটা জেলায় যাচ্ছে, সিটি হাইওয়ে বলা হচ্ছে বা জেলা হাইওয়ে বলা হচ্ছে, এটাকে কালো অথবা সাদা। ঠিক আছে, আর দেখবে শহরে এই তোমার গ্রামের মধ্যে, যেটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা একটা গ্রামের মধ্যে যখন পঞ্চায়েতের মধ্যে এই রাস্তা দেখা যায়, কমলা আর সাদা, এটা যখন হবে তখন তোমরা বুঝবে এটা গ্রাম্য রাস্তা। তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা রাস্তাকে চিহ্নিত করা হয়ে থাকে। ঠিক আছে, এই অবধি বোঝা গেল? এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, আশা করি তোমরা প্রশ্নগুলো সব বুঝতে পারবে এবং প্রশ্নগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। যদি কোনো সমস্যা হয় আমাকে পরবর্তী ক্লাসে আবার জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়াও টেক্সট বুকটা পড়বে, সেখানে আরো অসংখ্য শর্ট প্রশ্ন রয়েছে, যেগুলো আমি পড়াতে পড়াতে আলোচনা করতে করতে আমি তোমাদের সামনে সেগুলো বলেছি। ঠিক আছে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। অনেকক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে এবং এগুলো বাড়িতে গিয়ে একটু ভালো করে দেখবে। আজকের মতো ক্লাস শেষ। থ্যাংক ইউ।